রাজশ্রী, আমি নীলের সাথে জাস্ট কথা বলতে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি, কথা বলতে এসেছিস, একসাথে লাঞ্চ করতে এসেছিস। নীল তোকে খাইয়ে দিবে, তুই নীলকে খাইয়ে দিবি। এক্সিলেন্ট। নীল খাবার অর্ডার করেছে, আমি না। জাস্ট শাট আপ। তোকে বলেছিলাম নীলের সামনেও না আসতে, তুই আবার এসেছিস। রাজশ্রী প্লিজ, জাস্ট 5 মিনিট নীলের সাথে আমাকে কথা বলতে দে। ট্রাস্ট মি, আমি কখনো নীলের সামনেও আর আসবো না। ট্রাস্ট? তাও তোকে? আমাকে কথা দিয়েছিলি নীলের সাথে আর কখনো কথা বলার চেষ্টা করবি না, তাও তুই আবার এসেছিস। আবার বলছিস তোকে বিশ্বাস করতে? তোমাদের কাউকেই আর কখনো বিশ্বাস করতে পারবো না, কখনো না। রাজশ্রী প্লিজ বেরিয়ে যায় এখান থেকে, আমাকে রাগাস না রাচি। রাচি অসহায়ভাবে নীলের দিকে তাকালো। নীল ফোন টিপছে, মনে হচ্ছে নীল ছাড়া এই রুমে আর কেউ নেই। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে নীল। রাচি আবার রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রীর রাগি ফেস দেখে রাচি নীলের কেবিন থেকে বেরিয়ে গেল। রাজশ্রী নীলের সামনে গিয়ে রেগে নীলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নীল ভ্রুকুচকে রাজশ্রীর দিকে তাকালো। হোয়াট? তোমার সাহস কি করে হলো রাচির সাথে কথা বলার? ফোনটা দাও। আমি তোমাকে কিছু বলেছি? আমি আনস দেওয়ার প্রয়োজন মনে করছি না। নীলের কলার ধরে বলল, প্রয়োজন মনে করছো না মানে? তোমাকে বলেছি না রাচির থেকে দূরে থাকতে? তো আমি রাঁচির কাছে গিয়েছি নাকি? ও আসলেই বা তুমি কথা বলবে কেন? ওর আমার সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল। কোনো ইম্পর্ট্যান্ট কথা নেই, শুধু তোমার কাছে আসার বাহানা। আমি জানি না। আর কোনো কথা বলবে না, ও কথা বলতে চাইলেও বলবে না। ফোন দাও। রাজশ্রী নীলের ফোন নীলকে দিতে রাজশ্রীর ফোন বেজে উঠল। সমুদ্র ফোন দিয়েছে। রাজশ্রী ফোন রিসিভ না করেই কেবিন থেকে বেরিয়ে গেল। নীল স্ক্রিনে সমুদ্রের নাম দেখেছে। রাজশ্রী বেরিয়ে যেতেই নীলও অফিস থেকে বেরিয়ে যায়। রাজশ্রী বের হতেই সমুদ্রকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো অফিসের সামনে। রাজশ্রী গিয়ে গাড়িতে বসলো। কাঁচের ওপাশ থেকে রাজশ্রীকে যেতে দেখলো নীল। বাইরে বের হতে গিয়েও হলো না। এই মেয়ের কার সাথে গেল তা নিয়ে আমি কেন ভাবছি? এই মেন্টাল মেয়েটার কথা একদম ভাববো না। কোথায় গেল তা দেখতে একদম যাব না। আই হেট হার, ঘৃণা করি ওকে। আমি কখনোই যাব না ওই মেয়ের পিছু। মনে মনে এসব বলতে বলতেই আবার অফিসে ঢুকে গেল নীল। বাট মাথা থেকে একদম রাজশ্রীর কথা বের করতে পারছে না। সমুদ্রে রাজশ্রীকে জড়িয়ে ধরা, এখন সমুদ্রের সাথে রাজশ্রীর যাওয়া, সব যেন নীলের মাথায় ঘুরপাক খাচ্ছে। পাগল হয়ে যাব, এটা কি হচ্ছে? নীল এক গ্লাস পানি খেয়ে মাথায় পানি ঢেলে নিজেকে শান্ত করলো। গাড়িতে প্রিন্সেস, কি বলবি বল, এত মিষ্টি করে বলতে হবে না। ইটস নট রাইট। আমি কি কোনো কারণ ছাড়া তোকে প্রিন্সেস ডাকি না? ডাকিস, বাট এত মিষ্টি করে কখনো ডাকিস না কারণ ছাড়া। সমুদ্র আর কিছু না বলে মুখ গোমরা করে ড্রাইভ করতে শুরু করলো। রাজশ্রী সমুদ্রের দিকে তাকিয়ে বলল, বল কি বলবি? কিছু না। একদম রাগ তুলবি না আমার, বল বলছি। রাগ তো একদম নাকের ডগায় এসে বসে থাকে, কিছু বলা যায় না, রাগ চলে আসে। ফালতু না বকে বল কি বলবি। তোকে এখন আমার সাথে হসপিটাল যেতে হবে। রাজশ্রী ভ্রুকুচকে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, কেন? একদম প্রশ্ন করবি না। বিশ্বাস করিস না আমাকে? নিজের থেকেও বেশি। তাহলে চুপচাপ চল, আর আমি যা যা বলবো তাই করবে। ওকে। সমুদ্র একজন সাইকিয়াট্রিস্ট। সমুদ্রের সাথে রাজশ্রীর পরিচয় হসপিটালে। রাজশ্রীর ট্রিটমেন্টের জন্য সমুদ্রের কাছে রাজশ্রীকে নিয়ে গিয়েছিল শিবিন। এর আগে অন্য একজন ডক্টরের কাছে প্রায় 2 বছর ট্রিটমেন্ট হয় রাজশ্রীর। এতেও নর্মাল হতে পারেনি রাজশ্রী। সমুদ্রকে প্রথম দেখে রাজশ্রীর বেশ ভালো লাগে ওকে। সমুদ্র বেশ ফ্রেন্ডলি বিহেভ করতো রাজশ্রীর সাথে, খুব সুন্দর করে কথা বলতো। রাজশ্রীর ছোট ছোট বায়নাগুলো পূরণ করতো। আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় ওরা। সমুদ্রের জন্যই রাজশ্রী নর্মাল লাইফ পায়। শিবিন সমুদ্রকে অনেক আগে থেকে চিনতো, কারণ সমুদ্রের বড় ভাই শিবিনের ফ্রেন্ড ছিল। তাই সমুদ্রের উপর দায়িত্ব দিয়ে শিবিন নিশ্চিন্তে ওর কাজ করত। শিবিন ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন অফিসার। আর রাজশ্রীকে ফিজিক্যালি স্ট্রং শিবিনই বানিয়েছে। এই দেশে এসে রাজশ্রীকে দেখে সমুদ্র বুঝতে পেরেছে রাজশ্রী আবার অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। নীলকে হারানোর ভয় ওর মধ্যে জেঁকে বসে আছে। ওর আবার ট্রিটমেন্টের প্রয়োজন। বাট এখন জোর করেও রাজশ্রীকে এই দেশ থেকে নিয়ে যেতে পারবে না সমুদ্র, এটা জানে। তাই ওর মামার সাথে কথা বলে এখানের একটা হসপিটালে সমুদ্র যতদিন এখানে থাকবে ততদিন কাজের ব্যবস্থা করেছে। রাজশ্রীদের ঠিক করে নীলের সাথে কথা বলবে সমুদ্র। এখন একমাত্র নীলই পারবে আবার রাজশ্রীকে নর্মাল করতে। হসপিটাল থেকে বেরিয়ে রাজশ্রী বলল, তুই এখানে জব করবি? ইন্ডিয়া যাবি না? ভাইয়া না আসা পর্যন্ত যাবে না। তুই ভাই আর বাবা আমাকে এত ভালোবাসিস কেন বলতো? তোরা আমার কথা এত ভাবিস কেন? বাবা মানে? নীলের বাবা। জানিস উনি আমাকে একদম নিজের মেয়ের মতো দেখেন। না খেলে জোর করে নিজের হাতে খাইয়েও দেন।
সব সময় আমার কেয়ার করেন। এখানে এসে আমি পুরো একা হয়ে গিয়েছিলাম। নীল তো কখনো আমাকে ভালোবাসেনি, আর হয়তো কখনো ভালোবাসবেও না। বাট বাবা যেদিন ভালোবেসে জড়িয়ে ধরে আমাকে ওনার মেয়ে বলেছিলেন, সেদিন মনে হয়েছে তাদের মতো এখানেও আমাকে ভালোবাসার কেউ আছে। সমুদ্র রাজশ্রীর মাথা থেকে হাত রেখে বলল, তোর মতো মিষ্টি মেয়েকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে না। তাহলে নীল কেন আমাকে ভালোবাসে না? বাসবে, নীলকে একটু সময় দে, এবার চল। সমুদ্র রাজশ্রীকে নিয়ে গাড়িতে বসলো আর নীলের বাসায় নিয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। রাজশ্রী আর সমুদ্র একসাথেই বাসায় ঢোকে। ড্রয়িং রুমে নীলিমা সৌরভ বসে আছে। সৌরভ সমুদ্রকে দেখে বলল, তুমি? শ্রীকে পৌঁছে দিতে এলাম। ওকে সৌরভ। রাজশ্রীর বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়া থেকে এসেছে। ও শ্রীকে একটু দেখে রাখবেন প্লিজ। আমি এখন আসছি। কোথায় যাচ্ছ? ডিনার না করে একদম যাবে না। এখন আমাকে যেতে হবে আঙ্কেল। আর শ্রী যখন এখানে আছে তাহলে আমি তো প্রায় আসবো, তখন না হয় খেয়ে যাব। এখন আমার হাতে একদম টাইম নেই। আচ্ছা, আবার জলদি আসবে কিন্তু। ওকে। আর তুই একদম পাগলামি করবি না, ভালোভাবে থাকবি, বুঝেছিস? রাজশ্রী মাথা নাড়ল। এর মানে ভালোভাবে থাকবে না। মুখে বললে ঠিকই কথা রাখতো। যতদিন মাথা নাড়িয়েছিল একদিনও কথা রাখিনি। সমুদ্র বুঝেও কিছু বলল না। মনে মনে নীলের উপর সব ছেড়ে দিল। নীলকে না দেখলেও নীলের বাবা মাকে তো দেখেছে। ওর বিশ্বাস রাজশ্রী ভুল কোনো ছেলেকে চুজ করেনি। সমুদ্র চলে যেতেই সৌরভের সাথে কথা বলে রাজশ্রী রুমে গেল। গিয়ে দেখে নীল বিছানায় মাথা নিচু করে বসে আছে। রাজশ্রী ভেতরে ঢুকতে নীল উঠে বেলকনিতে চলে গেল। রাজশ্রী ভ্রুকুচকে নীলের যাওয়ার দিকে তাকালো। রাজশ্রী ফ্রেশ হয়ে নীলের কাছে গেল। নীল আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় নীলকে রাজশ্রীর কাছে একটু বেশি কিউট লাগছে। নীলের সামনে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো রাজশ্রী। নীল কোনো রিয়াক্ট করলো না। নীলের হাত প্যান্টের পকেটে। আমাকে কি একটু ভালোবাসা চায় না নীল? নীল স্বাভাবিকভাবেই বলল, কেন? ওই ছেলেটার ভালোবাসায় হয় না? হুম, তোমার ভালোবাসা লাগবে। নীল কিছু বলল না। আগের মতো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জানো নীল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছিলাম। কখনো কোনো ছেলেকে আমার কাছে আসতে দেইনি, সহ্যই করতে পারতাম না আমি ছেলেদের, শুধু সমুদ্র আর শিবিন ভাইয়া ছাড়া। বাট তোমাকে দেখে আমি আমার পৃথিবী মনে হয় থেমে গিয়েছিল। তুমি একমাত্র ছেলে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, আর ফিউচারেও বাসবো। নীল কোনো রেসপন্স করলো না। রাজশ্রী মাথা তুলে নীলের দিকে তাকালো। নীলের চোখ আকাশের দিকে। রাজশ্রী আবার ওর মাথাটা নীলের বুকে রাখলো। এটাই রাজশ্রীর জন্য সব থেকে শান্তির জায়গা। এক সপ্তাহ পর রাজশ্রী নীল দুজনই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নীল রেডি হয়ে নিচে চলে গেল। গিয়ে ডাইনিং টেবিলে বসলো। রাজশ্রী কোথায়? তোমার পেছনে। নীলিমার সৌরভ তাকিয়ে দেখে রাজশ্রী আসছে। কোথায় যাবি তুই? আঙ্কেলের অফিসে কাজ আছে, মাঝে মাঝে গিয়ে সব দেখে আসতে হয়। নীল, তুই ওকে পৌঁছে দিস। নীল কিছু বলার আগে রাজশ্রী বলল, না বাবা, সমুদ্র আসবে। সমুদ্রের কথা শুনে নীল রাজশ্রীর দিকে তাকালো। তারপর চেয়ার ছেড়ে উঠে হনহন করে চলে গেল। নীল, তুই তো কিছুই খেলি না। নীল আর পেছনে ঘুরে তাকালো না। রাজশ্রী খেয়ে বাইরে গিয়ে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসলো রাজশ্রী। সমুদ্র রাজশ্রীকে অফিসে ড্রপ করে দিয়ে ও হসপিটালে গেল। নীল কিছু ফাইল দেখছিল। তখনই ল্যান্ডলাইনে ফোন এলো, নীলের সাথে কেউ দেখা করতে এসেছে। নীল লোকটাকে ভেতরে নিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর দরজা নক করলো। নীল লোকটাকে ভেতরে ঢুকতে বলল। লোকটা ভেতরে ঢোকার পর নীল মাথা তুলে তাকালো। সামনের লোকটাকে দেখে কিছুটা অবাক হলো নীল, কারণ সামনের মানুষটা সমুদ্র। নীল, ইয়েস। আমি সমুদ্র, রাজশ্রীর ফ্রেন্ড। নীল কিছু না বলে ওর হাতের ফাইলটা টেবিলে রাখলো। সমুদ্র এসে নীলের সামনের চেয়ারে বসলো। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। জি বলুন। একটা লাইফ স্টোরি শুনবে? মানে? ফার্স্ট রাজশ্রীর পাস্ট শুনবে? নীল জিজ্ঞাসু দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকালো। এখন যে মেয়েটাকে দেখছো, আগে ও এরকম ছিল না। আমি রাজশ্রীকে চিনি 11 বছর ধরে। প্রথম শ্রীর সাথে আমার পরিচয় হয় ওর ট্রিটমেন্ট করানোর জন্য। মানে? আমি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। আজ থেকে 11 বছর আগে শিবিন ভাইয়া রাজশ্রীকে আমার কাছে ওর ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে এসেছিলেন। তখন মেন্টালি সিক ছিল শ্রী, কাউকেও সহ্য করতে পারতো না। সবসময় অন্ধকারে থাকতো, রাতে চিৎকার করে ঘুমিয়ে যেত, একদম কথাই বলতো না। পাথরের মতো ছিল, জিন্দা লাশের মতো ছিল, বেঁচে থেকেও মৃত ছিল। নীল বিস্ময় নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে কথাগুলো বলা খুব জরুরি, তাই বলতে বাধ্য হচ্ছি। ওর সাথে 13 বছর আগে কি হয়েছিল তা আমি জানি না। ভাইয়ের কাছে আমি অনেকবার জানতে চেয়েছি, বাট ভাই আমাকে কখনোই বলেনি। শুধু বলেছে ওর পাস্টটা খুব ভয়ঙ্কর, যে করেই হোক স্ত্রীর মাথা থেকে মুছতে হবে। আমার কাছে আসার আগে অন্য সাইকিয়াট্রিস্টের কাছে 2 বছর ওর ট্রিটমেন্ট হয়, বাট ওরা রাজশ্রীকে সুস্থ করতে পারেনি। ওদের কাউকে রাজশ্রী সহ্যই করতে পারতো না।
আর ওরা রাজশ্রীর পাস্ট না জেনেই ট্রিটমেন্টও করবে না বলেছে। আমার কাছে নিয়ে আসার পর ওর মতো আমি নিজেকে রেডি করি, ওর সাথে ওর মতো করেই বিহেভ করি, ওর ছোট ছোট বায়নাগুলো পূরণ করি, ওর মাথা থেকে আগে 3 বছর মুছে দিই আমি। শিবিন ভাইয়া আমার বড় ভাইয়ের ফ্রেন্ড হওয়ার সুবাদে স্ত্রীর কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করি। অন্য পেশেন্টের থেকেও 4 গুণ বেশি সিরিয়াস হই রাজশ্রীকে নিয়ে। আমার মোটিভ ছিল যে করেই হোক এই মিষ্টি মেয়েটাকে সুস্থ করতেই হবে। প্রথম দেখাতেই ওর মায়ায় পড়ে গিয়েছিলাম আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না এই পরীর মতো মেয়েটার এত খারাপ অবস্থা। আস্তে আস্তে সুস্থও করে তুলি ওকে, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমি আর শিবিন ভাইয়া ছাড়া আর কিছুই বুঝতো না ও। শিবিন ভাইয়ের বৌমনিও ওকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতো। মাঝে মাঝে ওর বাবা মায়ের জন্য ভীষণ কাঁদতো। ভাইয়া রাজশ্রীর ট্রেনার হয়ে ওকে ফিজিক্যালি স্ট্রং করেন যাতে কোনো টাফ সিচুয়েশনে নিজেকে সেভ করতে পারে। ওর এই ভয়ঙ্কর অতীত যাতে আর রিপিট না হয়। সুস্থ হওয়ার পর কেন জানি ওর ছেলেদের একদম সহ্য করতে পারতো না। স্কুল কলেজে কোনো ছেলে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে বা ভুল করে কেউ ওকে টাচ করলে তাদের মেরে হসপিটাল পাঠিয়ে দিত। আর অল্পতেই খুব রেগেছিল, রেগে গেলেই আমার কাছে চলে আসতো। আর একমাত্র আমিই পারতাম ওকে ঠান্ডা করতে। মেন্টালি সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি ও। এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। আমি চাইলে ওর সাথে কি হয়েছে তা জানতে পারতাম, বাট ভাইয়াকে আমি প্রমিস করেছিলাম এরকম চেষ্টা কখনো করব না। আমি ওর অতীত জানতেও চাই না। আমি শুধু চাই আমার প্রিন্সেসকে সুস্থ হ্যাপি দেখতে। বাট এখন আবার তোমার জন্য স্ত্রী আগের মতো অসুস্থ হয়ে যাচ্ছে। এতক্ষণ মনোযোগ দিয়ে সমুদ্রের কথা শুনছিল নীল। এবার অবাক হয়ে বলল, আমার জন্য মানে? সমুদ্র বলল, তোমাকে ভালোবেসেছি আর তুমি ওর বোনের জন্য পাগল, সেটা কি সহ্য করবে? আর রাজশ্রী জেদ অনেক, যা ওর একবার পছন্দ হয় সেটা ও যে করে হোক চায়। সারা পৃথিবী ধ্বংস করে হলেও ও সেটা চায়। তোমাকে পেয়েও তুমি ওর থেকে অনেক দূরে, সেটাও ও সহ্য করতে পারছে না। নিজের ক্ষতি করছে, নিজেকে আবার অসুস্থ করে ফেলছে। আর এবার অসুস্থ হলে পাগল হয়ে যাবে নীল, আর কখনো ও নর্মাল লাইফ লিড করতে পারবে না। হোয়াট? তাই তোমার কাছ থেকে রিকোয়েস্ট করছি, প্লিজ কখনো রাজশ্রীর সামনে অন্য মেয়ের কথা বলো না। আর নাটক করে হলেও একটু ভালোবাসো, দেখবে মেয়েটা তোমার একটু ভালোবাসা পেয়ে কত খুশি। নীল মাথা নিচু করে ফেললো। নীল কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। আমি তোমার বড় ভাইয়ের মতো, প্লিজ বড় ভাই ভেবে আমার রিকোয়েস্টটা রেখো। আমি মানছি রাজশ্রী তোমার সাথে অনেক অন্যায় করেছে। ও অন্য মেয়েদের মতো নর্মাল হলেও কখনো এমনটা করতে পারতো না নীল। আমি জানি রাজশ্রীর থেকে অনেক ভালো মেয়ে তুমি ডিজার্ভ করো, বাট ওই মেয়েটা স্ত্রীর মতো ম্যানলি তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না। ভাই আমি রাঁচিকে 16 বছর আগে থেকে ভালোবাসি, কিভাবে আমি ওকে ভুলে রাজশ্রীকে অ্যাকসেপ্ট করব? আমি জানি স্বপ্নীল, এজন্য অনেক রেগেছিলাম স্ত্রীর উপর, বাট ওর মায়াবী মুখ আর ওর মিষ্টি কথা শুনতে আমার সব রাগ চলে যায়। ওকে শাসন করতে পারি না। এখানে আসার সময় ওর সাথে বডিগার্ড পাঠিয়েছিলাম যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, বাট বডিগার্ডগুলোকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তাই এখানে কিছু জানতে পারিনি আমরা, জানলে কখনো এরকমটা হতে দিতাম না। নীল কিছু বলল না। সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, এই রুমে ক্যামেরা আছে, হুম। জলদি এখানে ফুটেজ ডিলিট করো। আমি তোমার সাথে দেখা করতে এসেছি, জানলে অনেক রেগে যাবে শ্রী। ওকে ওকে, এখন আসি, বাই। সমুদ্র উঠে চলে গেল। নীল ফোন দিয়ে ফুটেজগুলো ডিলিট করতে বলল। নীল রাতে বাসায় ফিরে দেখে সৌরভ আর নীলিমার মাঝখানে বসে সৌরভকে জড়িয়ে ধরে গল্প করছে রাজশ্রী। নীলিমাও এখন রাজশ্রীকে বেশ পছন্দ করে, বউ হিসেবে না মানলেও মেয়ে হিসেবে মেনে নিয়েছে। নীল কিছুক্ষণ রাজশ্রীর দিকে তাকিয়ে থাকলো। খুব গভীরভাবে রাজশ্রীকে দেখলো নীল। সত্যি মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া আছে। নীলের মধ্যে কৌতূহল জাগলো কি হয়েছিল 13 বছর আগে জানার জন্য। কিছুক্ষণ রাজশ্রীকে দেখে নীল চুপচাপ রুমে চলে গেল। নীলকে উপরে যেতে দেখলো রাজশ্রী। সৌরভকে বলে রাজশ্রীও চলে গেল। নীল চুপচাপ বসে আছে বিছানায়। রাজশ্রী রুমে ঢুকতে নীল বলল, 13 বছর আগে কি হয়েছিল তোমার সাথে? হঠাৎ নীলের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো রাজশ্রী। তারপর ভাবতে লাগলো কি হয়েছিল। ইন্ডিয়া গিয়ে 1 বছর বেশ ডিপ্রেশনে কেটেছিল রাজশ্রীর। 9 বছর একটা বাচ্চা মেয়ে বাবা মাকে ছাড়া কিভাবেই বা থাকবে। শিবিনের বাবা মা সবটুকু দিয়ে রাজশ্রীকে হ্যাপি রাখতে চেষ্টা করে গেছেন। তারপর একটা স্কুলে ভর্তি করান রাজশ্রীকে। বেশ ভালোই কাটছিল কিছুদিন। তারপর রাজশ্রী দুহাত দিয়ে মাথা চেপে ধরলো। ভীষণ পেইন হচ্ছে। হঠাৎ রাজশ্রীর এমন রিয়াক্টে নীল তাড়াতাড়ি রাজশ্রীর কাছে এসে বলল, কি হয়েছে, এরকম করছো কেন? তারপর কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না কেন নীল? মাথায় এত ব্যথা করছে কেন? নীল রাজশ্রীর হাত ধরে বলল, কি
কিছু মনে করতে হবে না, কিছু হয়নি 13 বছর আগে, আমি জাস্ট এমনিই বলছিলাম। একদম এসব নিয়ে ভাববে না, বসো এখানে।